আচ্ছা 9 নম্বরটা দেখো, বলছে দেয়ার আর 2 গ্রিন 3 ব্ল্যাক অ্যান্ড 5 ইয়েলো বলস ইন এ ব্যাগ। একটা ব্যাগে 3টা গ্রিন বল, 2টা গ্রিন বল, 3টা ব্ল্যাক বল এবং 5টা ইয়েলো বল আছে। 2 বলস আর ড্রোন অ্যাট র্যান্ডম। সেখান থেকে 2টা বল উঠানো হলো। হোয়াট উইল বি দ্য প্রবাবিলিটি? সম্ভবত বের করতে হবে। এ নাম্বারে বলছে 2 ইয়েলো, 2টা ইয়েলো বল। বি নাম্বারে বলছে 1 ব্ল্যাক, একটা ব্ল্যাক বল। সি নাম্বারে বলছে 1 গ্রিন অ্যান্ড 1 ইয়েলো, একটা গ্রিন বল এবং একটা ইয়েলো বল উঠানো হলো। আচ্ছা, এর সম্ভাবনাগুলো আমাদের বের করতে হবে। আচ্ছা, আমরা বোর্ডে চলে যাই। সলিউশন। একটা বলের অঙ্ক আমাদের সামনে আসলে আমাদের প্রথম কাজটা কি করতে হবে? মোট কতগুলো বল আছে সেটা বের করে নিতে হবে প্রথমে, ঠিক আছে? সো আমরা এখানে প্রথমে গ্রিন বল কয়টা আছে লিখে নেব। গ্রিন বল আছে হচ্ছে 2টা, তাই না? তারপর হচ্ছে ব্ল্যাক বল, ব্ল্যাক বলস ইকুয়াল টু কয়টা? 3টা। ইয়েলো বল, ইয়েলো বল আছে 5টা। টোটাল বল, টোটাল বল কয়টা হবে তাহলে? 10টা, তাই না? তার মানে একটা বলের অঙ্ক সামনে আসলে আমাদের প্রথম কাজ হবে কি? মোট কতগুলো বল আছে সেটাকে আমাদের আগে যোগ করে বের করে দেওয়া। আচ্ছা, এবার কয়টা বল উঠানো হলো এখান থেকে? দেখো 2টা বল। সো আমরা এখান থেকে লিখে নেব 2 বলস আর ড্রোন আর ড্রোন অ্যাট র্যান্ডম। 2টা বল র্যান্ডমলি উঠানো হলো। এবার আমরা এ নাম্বারে চলে যাই। দ্য প্রবাবিলিটি অফ গেটিং the probability of getting 2 yellow, 2টা ইয়েলো বল হবে তার সম্ভাবনা কত? পি ইকাল টু, প্রবাবিলিটিকে আমরা পি দিয়ে প্রকাশ করব। আমাদের সূত্রটা কি ছিল? সম্ভাব্য ঘটনা বাই মোট ঘটনা, অর্থাৎ এম বাই এন। এখন সম্ভাব্য ঘটনা বলতে কি বোঝায়? যে আমাদের কি চাওয়া হয়েছে এখানে। দেখো 2 ইয়েলো বল আসার সম্ভাবনাটা বের করতে হবে। তো এখন আমাদের পাত্রে দেখো মোট 10টা বল আছে, তাই না? তার মধ্যে ইয়েলো বল আছে কয়টা? 5টা। তো আমি যদি ওই 10টা বল থেকে 2টা ইয়েলো বল উঠাতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? এই যে 5টা ইয়েলো বল আছে সেইখান থেকে 2টা বল আসতে হবে। তাহলেই না কেবলমাত্র ইয়েলো বল আসবে, তাই না? সো আমাদের সম্ভাব্য ঘটনা কি হবে এখানে? 5C2। অর্থাৎ 5টা ইয়েলো বল থেকে যদি 2টা করে ইয়েলো বল আমরা উঠাতে থাকি, তাহলে কত উপায়ে এটাকে উঠানো যাবে। এই কম্বিনেশন দিয়ে আমরা সেই সংখ্যাটা বের করতে পারি, তাই তো? এই হলো আমাদের সম্ভাব্য ঘটনা। মোট ঘটনা হলো টোটাল 10টা বল থেকে যদি 2টা করে বল উঠাই, তাহলে মোট কত উপায়ে উঠানো যায় সেটি হবে আমাদের মোট ঘটনা। সো আমরা এখানে লিখব 10C2। এই হলো আমাদের সম্ভাব্য ঘটনা বাই মোট ঘটনা। কারোর কি এখানে বুঝতে অসুবিধা আছে? না স্যার। ওকে, তাহলে এবার আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারি। প্রথমে আছে কি 5C2। সো 5C2 ইকুয়াল টু হবে হচ্ছে 10। আচ্ছা, আর এখানে হবে হচ্ছে 10 সমান 45। 10/45, 0.22।
এটা হলো অ্যান্সার। কারোর কি বুঝতে অসুবিধা আছে এখানে? খুব সিম্পল জিনিস। ওকে, আমরা এবার 2 নম্বরটা করি। দেখো 2 নম্বরে বলছে অন ব্ল্যাক, একটা ব্ল্যাক বল হবে তার সম্ভাবনা কত? বি নম্বরে কি আছে? দ্য প্রবাবিলিটি অফ গেটিং one black, তাই তো? একটা ব্ল্যাক হবার সম্ভাবনা কত? তো এখানে ঠিক আমরা সেভাবেই করব। আমাদের সূত্রটা কি? সম্ভাব্য ঘটনা বাই মোট ঘটনা, তাই না? তাহলে এখানে আমরা লিখে ফেলি পি ইকুয়াল টু, আমাদের বলা হচ্ছে একটা ব্ল্যাক বল হবে, কিন্তু আমরা বল উঠাবো কিন্তু এখানে 2টা, তাই না? তো একটা যদি ব্ল্যাক বল হয়, বাকি একটা কি হবে? ব্ল্যাক ছাড়া অন্য যে কোনো জায়গা থেকে আসতে পারে। তো আমরা প্রথমে দেখি একটা ব্ল্যাক বল হতে গেলে কি হবে। একটা ব্ল্যাক বল যদি উঠতে হয়, তাহলে আমাদের ব্ল্যাক বল আছে কয়টা এখানে? 3টা। তাহলে 3টা থেকে একটা বল আসতে হবে, 3C1। ব্যাস, আমাদের একটা ব্ল্যাক বল এসে গেল। ইন্টু আরেকটা বল কি হবে? আমাদের এখানে শর্তই আছে তো, 2টা বল উঠাতে হবে, তাই না? এখানে দেখো লিখছি আমরা 2 balls আর ড্রন, 2টা বল উঠাতে হবে। তো একটা বল ব্ল্যাক হলো, আরেকটা বল কি হবে? ব্ল্যাক ছাড়া অন্য বল হবে। তো ব্ল্যাক ছাড়া বাকি অন্য বল কয়টা আছে দেখো? ইয়েলো আছে 5টা আর গ্রিন আছে 2টা। তাহলে 5, 6, 7টা। অর্থাৎ একটা বল হলো এই ব্ল্যাক বল থেকে আসলো, আর বাকি 7টা বল থেকে আরেকটা বল আসলো, তাই না? তাহলে এখানে হবে 7C1 ডিভাইডেড 10C2 ইকুয়াল টু, এখানে হবে হচ্ছে 3 ইন্টু 7 ডিভাইডেড হচ্ছে 10C2, মানে হচ্ছে কত? 45। 3 ইন্টু 7 ইকুয়াল টু 21, তাই না? ডিভাইডেড 45 ইকুয়াল টু ডিভাইডেড 45 ইকুয়াল টু 0.46। এটা অ্যান্সার। আচ্ছা, এবার আমরা 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বরটা আমি এখানে করে দিলাম। এখানে বলছে কি অন গ্রিন অ্যান্ড অন ইয়েলো। সো আমরা লিখবো দ্য প্রবাবিলিটি অফ গেটিং of on green and on yellow. P equal to, 2টা বল উঠাবো, সেখানে একটা গ্রিন হবে এবং একটা ইয়েলো হবে। তো গ্রিন বল আছে কয়টা এখানে দেখো তো? 2টা। সো 2টা থেকে একটা বল আসতে হবে। যদি একটা বল গ্রিন বল হতে হয়, তাহলে 2C1, 2টা বল থেকে একটা বল আসলো, মাঝখানে আমরা অবশ্যই ইন্টু দিব। আর অন ইয়েলো বল আছে কয়টা আমাদের? 5টা। সো 5টা থেকে একটা আসবে 5C1 ডিভাইডেড 10C2 ইকুয়াল টু কত হলো তাহলে? এখানে 2 ইন্টু 5 ডিভাইডেড 10 সমান সমান, এখানে 10 এখানে হবে 45 ভুল হচ্ছে, তাই না? ইকুয়াল টু, এখানে আসবে 2 ইন্টু 5 আর ডিভাইডেড 10C2, তাই না? আমরা একসাথে আর 45 লিখে দিতে পারি না? অবশ্যই, হ্যাঁ অবশ্যই পারি। 45 ইকুয়াল টু কত হবে তাহলে? 10 ডিভাইডেড 45 ইকুয়াল টু 0.22, তাই না? 0.22 এটা অ্যান্সার। এই অঙ্কটা কি কারোর বুঝতে কোথাও অসুবিধা আছে? কেউ বুঝতে পারোনি এমন কেউ আছো এখানে? ওকে ফাইন।
তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। দশ নম্বর। ডাইস। ডাইস মানে কি, কেউ বলতে পারো? ডাইস মানে কি? ছক্কা। মানে এইটার অরিজিনাল অর্থটা হলো পাশা। তোমরা পাশা দেখোনি কখনো, তাই না? পাশা খেলতো আগের মানুষ। এই যে আমরা যে লুডো খেলি না, লুডোর একটু মানে ওল্ড ভার্সন। এটা ছিল অনেক বড়। জাস্ট লুডোর ওই যে মানে ওইটারে বলে ছক্কা, তাই না? যার 6টা পার্ট থাকে, তাই তো? এইটা এটার আগে এটা ছিল অনেক বড়। তো এটাকে ওই ডাইস, তোমরা যদি ডিকশনারিতে দেখো তো সেখানে দেখবা যে ওর বাংলা অর্থটা হচ্ছে ডাইস মানে হচ্ছে পাশা, তাই না? বাট আমরা ছক্কা দিয়েই অঙ্কটা করব, কারণ ছক্কা আমাদের সাথে পরিচিত। লুডোর যে ছক্কা বলে ওইটাকে, তাই না? তো ওইটা দিয়ে যদি আমরা করি তাহলে আমাদের জন্য অঙ্কটা করতে আরও সুবিধা হবে, কারণ আমরা তো এই ছক্কাটা দেখি এবং যেহেতু লুডো আমরা খেলি, সো এটার সাথে আমরা বেশি পরিচিত। কিন্তু এর অরিজিনাল অর্থটা হচ্ছে ডাইস মানে হলো পাশা। তোমরা যদি ডিকশনারি দেখো তো সেখানে সেটাই দেখতে পাবে। তো আমরা এখানে ছক্কা দিয়েই করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে অঙ্কগুলো করতে, তাই না? তো এখানে বলছে দেখো, এ ডাইস থ্রোন অ্যাট র্যান্ডম। একটা ছক্কা র্যান্ডমলি নিক্ষেপ করা হলো। ছক্কা আমরা সাধারণত লুডোর উপরে নিক্ষেপ করি, ছুঁড়ে দেই, তাই না? তারপর ঘুরতে ঘুরতে যেটা উপরে আসে ওটাকেই আমরা কাউন্ট করি। তো এখানে থ্রোন শব্দটা ব্যবহার করা হয় কেন? নিক্ষেপ করা হয় সাধারণত লুডোর উপরে এই ছক্কাটা। বলছে ডাইস থ্রোন একটা র্যান্ডম, র্যান্ডমলি একটা ছক্কা লুডোর উপরে নিক্ষেপ করা হলো। এখানে বলছে শো দ্য স্যাম্পল স্পেস, তোমাকে একটা নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে, অ্যান্ড কম্পিউট দ্য প্রবাবিলিটি, সম্ভাব্যতা বের করতে হবে। 1 নম্বর বলছে বিলো 3 নোজ, 3-এর কম হবে। বিলো মানে কি? কম, তাই না? 3-এর কম হবার সম্ভাবনা কত? আচ্ছা, তারপরে বলছে ডিভিজিবল বাই 3। ডিভিজিবল মানে কি? বিভাজ্য। আমরা ওই যে ছোটোবেলায় অঙ্ক করতাম না, যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কত, 2 দ্বারা বিভাজ্য, মানে 3 দিয়ে ভাগ করলে মিলে যাবে এরকম সংখ্যা আসার সম্ভাবনা কত সেটা বের করতে হবে, তাই তো? ওকে, আমরা বোর্ডে চলে যাই, অঙ্কটা নেই। অঙ্কের অর্থটা কি বুঝতে পারছো সবাই? যাক, এই হচ্ছে আমাদের অঙ্ক। আমি আর একটু বড় করে দেই, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমরা প্রথমে লিখি এ ডাইস থ্রোন, সলিউশন ডাইস থ্রোন অ্যাট র্যান্ডম, তাই তো? একটা ডাইস নিক্ষেপ করা হলো, স্যাম্পল স্পেস। স্যাম্পল স্পেস মানে কি? নমুনা ক্ষেত্র। তার মানে একটা ডাইস যদি একবার নিক্ষেপ করা হয় তাহলে কি কি ঘটনাগুলো ঘটতে পারে সেটাই হলো আমাদের এখানে স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র, সহজ কথায় যেটাকে বলে। কে নতুন কেউ আসলো? বেলাল। বেলাল, বেলাল, তুমি এরকম অবেলায় কেন আসো? টাইমলি আসলে কি হয়? দেখো, স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র, নমুনা ক্ষেত্র বলতে কি বোঝায়? আমি যদি একটা ছক্কা নিক্ষেপ করি তাহলে কি কি ঘটনা ঘটতে পারে, সেই ঘটনাগুলোই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র। এখানে আমি যদি একবার নিক্ষেপ করি 1 আসতে পারে, অথবা 2 আসতে পারে, 3 আসতে পারে, 4, 5 অথবা 6, এর বাইরে আর কোনো ঘটনা ঘটতে পারে না। এটাই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র, ঠিক আছে? আমরা যখন 2টা বা 3টার ক্ষেত্রে স্যাম্পল স্পেসগুলো করব তখন এই জিনিসগুলো তোমাদের আরও ক্লিয়ার হবে। আপাতত আমরা এটুকুই দেখি। এবার আমরা 1 নম্বরে চলে যাই। 1 নম্বর বলছে বিলো 3, মানে 3-এর কম হবার সম্ভাবনা কত?
the probability of getting below 3, তার মানে 3-এর কম হবার সম্ভাবনা কত, তাই না? পি ইকুয়াল টু, আচ্ছা 3-এর কম যদি হতে হয় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? 3-এর কম মানে হলো, দেখো এই দুইটা হতে পারে। 3-এর কম মানে কি? এই দুইটা ঘটনা ঘটতে পারে। আমি একটা ছক্কা নিক্ষেপ করলে তো মোট ঘটনা ঘটতে পারে কয়টা? 6টা। 1 2 3 4 5 6, এই 6টা ঘটনা ঘটতে পারে, তাই না? এবার আমাকে সম্ভাবনা বের করতে বলছে যে 3-এর কম হবে, 3 হবে না, কিন্তু 3-এর কম হওয়ার সম্ভাবনা কত? তো 3-এর কম হতে গেলে 1 এবং 2 আসতে পারে। তাহলে আমার এখানে সম্ভাব্য ঘটনা কত? 2টা না? আর এখানে মোট ঘটনা হবে কয়টা? 6টা, এটা তাই তো? আচ্ছা, তো আমরা এখান থেকে সেটাই করব। এখানে এই দুইটা থেকে একটা আসতে পারে, সো আমরা এখানে লিখতে পারি হচ্ছে 2C1। আমাদের সম্ভাব্য ঘটনা এখানে দুইটা, তো দুইটা থেকে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে। আর আমাদের মোট ঘটনা ছিল কয়টা? 6টা। তাহলে এখানে 6C1। সো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে উপরে থাকবে 2 আর নিচে থাকবে হচ্ছে 6, ইকুয়াল টু যেটা আসবে 2 ডিভাইডেড 6 ইকুয়াল টু 0.33, তাই না? 0.33, এটা হবে অ্যান্সার। কারোর বুঝতে সমস্যা আছে? প্রশ্ন করতে হবে জি স্যার, আবার একটু বলেন স্যার। অবশ্যই। মানে আমাদের এখানে সূত্রটা হলো সম্ভাব্য ঘটনা বা মোট ঘটনা, এই তো। তো প্রথমে আমরা স্যাম্পল স্পেস দিয়ে কি করব? আমরা যতবার নিক্ষেপ করি, আমাদের এখানে একবার একটা ডাইস বা একটা ছক্কা একবার নিক্ষেপ করতে বলছে, তাই না? যে বলছে এ ডাইস, মানে একটা ডাইস বা একটা ছক্কা থ্রোন এট র্যান্ডমলি নিক্ষেপ করা হলো। তো একবার নিক্ষেপ করা হলে কি কি আসতে পারে? হয় 1 আসতে পারে, 2 আসতে পারে, অথবা 3 আসতে পারে, অথবা 4, অথবা 5, অথবা 6। মোট এই 6টা ঘটনা ঘটতে পারে। তো এটাই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র, ঠিক আছে? আমাদের এখানে বলছে শো দ্য স্যাম্পল স্পেস, স্যাম্পল স্পেসটা দেখাও। তো আমরা এই স্যাম্পল স্পেসটা দেখালাম। স্যাম্পল স্পেস বলতে কি বোঝায়? আমরা একবার নিক্ষেপ করলে কতগুলো ঘটনা এখানে ঘটতে পারে, সেই সবগুলো ঘটনাকেই আমরা একত্রে বলতে পারি নমুনা ক্ষেত্র বা স্যাম্পল স্পেস, ঠিক আছে? এবার 1 নম্বরে বলছে বিলো 3 নোজ, তার মানে 3-এর কম হবে তার সম্ভাবনা কত? এখন 3-এর কম হতে গেলে কি কি আসতে পারে? 1 আসতে পারে এবং 2 আসতে পারে। 3-এর কম যদি আসে 1 অথবা 2, তাহলে এই দুইটাই হচ্ছে আমাদের সম্ভাব্য ঘটনা। তো আমি যদি একবার নিক্ষেপ করি, তো এই দুইটা থেকে যে কোনো একটা আসতে হবে আমাদের, সেটাই হবে আমাদের 3-এর কম। এজন্য আমরা এখানে লিখলাম আমাদের সম্ভাব্য ঘটনা হচ্ছে 2C1। এই দুইটা ঘটনা থেকে যে কোনো একটা ঘটনা আসতে পারে, এটাই হবে আমাদের সম্ভাব্য ঘটনা। মোট ঘটনা কি? এখানে মোট 6টা ঘটনা আছে, 6টা ঘটনা ঘটতে পারে 1 থেকে 6 পর্যন্ত, এখান থেকে যে কোনো একটা আসতে পারে, সেটাই হবে আমাদের মোট ঘটনা। তো এই জন্য আমরা এখানে লিখলাম 6C1 আর উপরে হচ্ছে 2C1। আমাদের সূত্র ছিল সম্ভাব্য ঘটনা বা মোট ঘটনা, এটুকুই, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে বলছে ডিভিজিবল বাই 3। probability of getting divisible by 3। তো p equal to 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কোনটা কোনটা আছে দেখো তো, কোনটা কোনটা আছে? 3 দ্বারা বিভাজ্য, আর 6 3 দ্বারা বিভাজ্য। আর কোনো সংখ্যা আছে 3 দ্বারা বিভাজ্য এরকম? নাই কিন্তু, তাই না? তাহলে আমাদের সম্ভাব্য ঘটনা কয়টা? এখানে 3 আর 6, দুইটা। তাহলে আমাদের সম্ভাব্য ঘটনা কী হবে? এই দুইটা থেকে একটা আসবে, এটাই হবে আমাদের সম্ভাব্য ঘটনা, যেটা হচ্ছে ডিভিজিবল বাই 3, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে এখানে দুইটা, তাহলে দুইটা থেকে যদি একটা আসে সেটাই হবে আমাদের সম্ভাব্য ঘটনা। অর্থাৎ দুইটার থেকে আমরা একটা করে নিয়ে কত উপায়ে আমরা ওই মানে উঠাতে পারি বা কত উপায়ে আসতে পারে,
সেটাই হচ্ছে আমাদের সম্ভাব্য ঘটনা। এবং মোট ঘটনা হচ্ছে কি, 6টা থেকে একটা আসবে, কত উপায়ে আসতে পারে, সেটি হবে আমাদের মোট ঘটনা। সো 2/6, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো 0.33। অঙ্কগুলো খুব সহজ, জাস্ট একটুখানি বুঝতে হবে। আর ধৈর্য ধরে দু একটা অঙ্ক দেখবো যে আরও সহজ হয়ে যাবে। এখানে আমাদের এবার আমরা চলে যাই পরে আরও একটা অঙ্কে চলে যাই। দেখো এখানে 10 নম্বর আমরা করলাম, তাই না? আচ্ছা, 11 নম্বরটা তোমাদের বাসার কাজ থাকবে। এই 11 নম্বরটা একেবারেই একই রকম। এখানে আমি একটু বুঝিয়ে দেই, তাহলে বুঝতে পারবা। এ ডাইজ ইজ থ্রোন ফর অন টাইম। একটা ডাইজ একবার নিক্ষেপ করা হলো। ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি অফ গেটিং, সম্ভাবনা বের করতে হবে। মোর দ্যান 4, 4-এর বেশি হওয়ার সম্ভাবনা। লেস দ্যান 2, 2-এর কম হওয়ার সম্ভাবনা। আর অ্যাবভ 6, 6-এর বেশি হওয়ার সম্ভাবনা। আচ্ছা বলো তো, 6-এর বেশি হওয়ার সম্ভাবনা কি হতে পারে? ইম্পসিবল। না ইম্পসিবল। এই জন্য আমরা এটা লিখবো, ইট ইজ ইম্পসিবল। দেখো এখানে এরাও 0 লিখে দিয়েছে, তুমি 0 লিখতে পারো, অথবা ইট ইজ ইম্পসিবল লিখে দিলেই চলবে। আর উপরেরগুলো এখানে করা আছে, তোমরা একটু দেখো, কারণ আমাদের এই অধ্যায়ে কিন্তু অনেক অঙ্ক। আমরা সব অঙ্ক করব না, প্রথম অবস্থায় আমরা একটু বেশি অঙ্ক করব, কারণ আমাদের বেসিকটা যাতে ক্লিয়ার হয়। এরপরে মোটামুটি একবার ধারণা চলে আসলে আমরা মাঝখান দিয়ে বাসার কাজ বেশি দেবো। এখানে একটু মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট করে আমরা এই অধ্যায়টা শেষ করব। ঠিক আছে তো? জি। এই যে তাস, তারপরে বল, হ্যাঁ। ডাইস, এগুলোর ভিতর থেকে কোনটা বেশি আসে পরীক্ষায়? আহ, বল হ্যাঁ, নাকি? বলের অঙ্ক আসে, তাসের অঙ্ক আসে। ঠিক আছে। আর পরে কিছু অঙ্ক আছে তোমাদের, এই অঙ্কগুলো একেবারে হুবহু পরীক্ষায় চলে আসে। 5 মাস ভরাই দিলেই হইবে আর কি। আর পাস সমস্যা পাস মার্কস পাওয়ার জন্য প্রাইভেট পড়া লাগে না, ওটা তো এমনিই হয়। ওরা আমার ওই যে ফ্রি যে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে না ইউটিউবে, ওরা দেখলেই তোমাদের পাস মার্কস হয়ে যেত। তোমরা চেষ্টা করো A+ পাওয়া যায় কিনা। ঠিক আছে। দেখো, হ্যাঁ স্যার। সুবিধা আছে এখানে, সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে হুবহু অঙ্ক আসে এখান থেকে, ডিজিট সহকারে এই বইটা থেকে অঙ্ক চলে আসে। ঠিক আছে। আর আমি যে সাজেশন দিয়ে দিচ্ছি ওইটা করো, দেখবো ইনশাল্লাহ হুবহু চলে আসবে, তোমাদের টেনশনের কিছু নেই। আমি যেভাবে ইনস্ট্রাকশন দিই তোমরা শুধু সেভাবেই করো। তারপরে পরীক্ষার পরে যে তোমরা চিন্তা ভাবনা করবা। হ্যাঁ, হ্যাঁ, দেখো আরেকটা জিনিস আমি তোমাদেরকে একটু বলি, তোমরা হয়তো আমাকে দেখছো না, আমি ক্যামেরাটা অফ রাখছি, যাই হোক, তারপরেও শোনো। প্রাইভেট পড়ার পরেও অনেক ছেলেমেয়ে ফেল করবে। ঠিক আছে। এর একটা কারণ আছে, কিন্তু সেই কারণটা আমি আগেই বলে রাখি। প্রাইভেট পড়ার পরেও ফেল করার মূল কারণ হচ্ছে আহ, মানে তোমার যে ধারণ ক্ষমতা তার থেকে বেশি নিয়ে ফেলা। অর্থাৎ তোমাদের মনে একটা জিনিস হয় কি, যে আমার বন্ধু 7টা বা 8টা চ্যাপ্টার করে যাচ্ছে, আমাকেও 8টা চ্যাপ্টার না করে আমি হলে কি করে যাব। এটাই হচ্ছে ফেল করার মূল কারণ। ওই যে আমরা 4টে 5টা অধ্যায় করে যাই, কোনো অধ্যায় কিন্তু খুব সুন্দরভাবে করা হয় না। ঠিক আছে। যাতে হয় কি, পরীক্ষার হলে যেয়ে দেখা যায় আমার অঙ্ক বেঁধে গেছে, বাট আমি অঙ্ক শেষ পর্যন্ত করতে পারছি না, মাঝপথে বেঁধে যাচ্ছে, বা অঙ্ক সলিউশন করতে পারতেছি না, কিন্তু আমি অঙ্কটা জানি, আমি অঙ্কটা করছি, এই জাতীয় সমস্যা হয়। সুতরাং এটা করা যাবে না। পরীক্ষায় কিন্তু যে কোনো একটা অধ্যায় করলে, অর্থাৎ 10 মার্কস বা 15 মার্কসের অঙ্ক করলেই কিন্তু তোমার পাস হয়ে যায়। কারণ স্যারেরা নর্মালি 18-19 দিয়ে রাখে, 17-18-র নিচে কেউ নর্মালি দেয় না ইন কোর্সে। তো সেক্ষেত্রে তুমি যদি একটা অধ্যায় ভালো করে করো। কোর্সটা দিতে পারি না দেখি ঝামেলা বাজে, আমি আসলে আচ্ছা, অনেক তো সেটা ইন কোর্স নিয়ে সমস্যা নেই, আমি বলি শোনো, তুমি যদি একটা অধ্যায় ভালো করে করো, অর্থাৎ 15 মার্কসের অঙ্ক একটা অধ্যায় থেকে আসে, সেই 15 মার্কস যদি তুমি সুন্দর করে করে আসো, তাহলে আরও থিওরি আছে, সেখান থেকে তুমি আরও 10 মার্কস, ওই যে 10 মার্কসের শর্ট প্রশ্ন আছে, সেখান থেকে 10 মার্কস লিখলে 22-25 হয়ে যায়। তাহলে তো আর ফেল করার কথা না। ভাই এই যে ফোর্থ ইয়ারে তারা বলতেছে তো এরা A+ বেশি এমনিতেই A+ হ্যাঁ, এতে আমার এই স্টুডেন্টরা প্রত্যেক বছর অন্তত 10-15টা A+ পায় এখান থেকে, তোমরা সিনিয়রদের কাছে শুনে দেখবা। সুজন ভাই বললো যে A+ উঠে যাবে এমনিতেই। এমনিতেই উঠে যায় একটু চেষ্টা করলে। তো সেটা একটুখানি ট্রাই করো। আর তোমাদের যেটা আমার পরামর্শ থাকবে, সব অধ্যায় অল্প অল্প না, যে কোনো একটা অধ্যায় আমি তোমাদের বলে দেবো আরও কয়েকদিন পরে, মানে এই অধ্যায়ের পরে যে আরও অধ্যায়গুলো আসে না, সেই অধ্যায়গুলো আসলে আমি বলে দেবো এই অধ্যায়টা তোমাদের টার্গেট করতে হবে। যেমন এরপরে আমি কাই-স্কোয়ার টেস্ট করব, কাই-স্কোয়ার টেস্টটা প্রত্যেকের বাধ্যতামূলক, ওইটা সুন্দরভাবে করতে হবে। পরীক্ষা আসবেই যেগুলো 100% ওখান থেকে 15 মার্কসের অঙ্ক আসবে, 14 মার্কসের অঙ্ক আসবে। হ্যাঁ, এগুলো টার্গেট করলেই হয়েছে। হ্যাঁ, এরপরে আমি ওই অধ্যায়টা করব, এবং ওই অধ্যায়টা প্রত্যেককে এমনভাবে করতে হবে যেন এখান থেকে 14 মার্কস সবাই পাও, কেউ ফেল করবে না, কারণ ওখানে
মাত্র 2 ধরনের অঙ্ক আছে। আমি 2টা অঙ্ক যদি করে দেই এবং এই 2টা অঙ্ক যদি খুব সুন্দরভাবে তুমি করতে পারো, তাহলে ওই অধ্যায় থেকে যত অঙ্ক আসুক না কেন তুমি পারবে। এত সহজ ওই অধ্যায়টা। তাহলে ওই অধ্যায়টা যদি করো তাহলে তোমার পাশে মানে পাস করার বা ফেল করার যে চিন্তাটা সেটা চলে যাবে। ঠিক আছে তো? আচ্ছা, এরপরে আমরা ওই হাইপোথিসিস করব, সেখানেও 5-7টা করে অঙ্ক দেবো, মাত্র 6-7টা করে অঙ্ক আমি দাগাই দেবো। সাজেশন অলরেডি যারা আগের ব্যাচে চলে গেছে তাদেরকে দিয়ে দিয়েছি। ওইগুলো করলে ওখান থেকে হুবহু অঙ্ক চলে আসবে ইনশাল্লাহ। সো ফেল করার চিন্তা নেই, তোমরা ধৈর্য ধরে শেষ করো অঙ্কগুলা, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে? জি স্যার। আর ওরা যারা সেকেন্ড ইয়ার আমার কাছে পড়ছিল ওদের কাছে শুনবে আমার সাজেশনটা কেমন বাদে, ইনশাল্লাহ ওরা হয়তো তোমাদের একটা ভালো ধারণা দিতে পারবে। স্যার ভয়েস শোনায় না তেমন একটা। আমার ভয়েস জি স্যার। না স্যার, শোনা যায়। তুমি স্যার শোনা যায়। আমাদের তো সমস্যা হচ্ছে না। একটু সাউন্ডটা বাড়াই নাও। আমার এখানে মাইক্রোফোন তো আমার খুব কাছেই, তারপরও আরও কাছে নিয়ে আসলাম। জি স্যার, আমার তো নর্মাল ফোন স্যার। তাহলে একটু ইয়ারফোন ইউজ করতে পারো। ঠিক আছে আশিক? জি স্যার। ইয়ারফোনের ব্যবস্থা করতে পারো, আশা করি সমস্যাটার সমাধান হতে পারে। আচ্ছা দেখো, এখানে একটা বড় সমস্যা আছে আমাদের। প্রথমে বলছে দেখো, 2 ডাইস আর থ্রোন অ্যাট র্যান্ডম, 2টা ডাইস নিক্ষেপ করা হলো, কম্পিউট দ্য প্রবাবিলিটি, সম্ভাবনা বের করতে হবে। 1 নম্বরে ইভেন নাম্বার বোথ অফ দ্য ডাইস। তো আগে আমাদের যেহেতু 2টা ডাইস আমরা নিক্ষেপ করছি এখানে, তাই না? তাহলে আগে আমাদের স্যাম্পল স্পেসটা বের করে নিতে হবে। স্যাম্পল স্পেসটা কীভাবে করতে হয় আগে দেখে নাও। আমরা সলিউশনে চলে যাই। একটা ছক করে নিতে হবে আগে এখানে। এক, স্যার আপনি কোথা থেকে বলছেন, যদি মনে না করেন? 2, আমি দুমকি থেকে। তুমি বরিশাল থেকে না? হ্যাঁ স্যার। হ্যাঁ আমি দুমকি। আমরা সবাই একই বিভাগেরই মানুষ। 4, 5, 6। ঐশী কোথা থেকে বলছো? 1, 2, 3, স্যার 4, আমি 5, 6। কক্সবাজার থেকে। কক্সবাজার? আচ্ছা আচ্ছা, কক্সবাজারের ভাষা তো আলাদা। আমি কিছুদিন হ্যাঁ কক্সবাজার গেছিলাম, এই কিছুদিন আগে তো ঘুরে আসলাম কক্সবাজার সমুদ্র সৈকত থেকে। আমাদের ট্রেনিং থেকেই গেছিলাম। হ্যাঁ স্যার। হ্যাঁ আমি কক্সবাজার কলেজের স্যার, কক্সবাজার কলেজের। আচ্ছা আচ্ছা। ওকে, ঠিক আমরা এরকম একটা ছক করে নেব। দেখো ছকটা আমরা কি করে নিলাম, আমরা কিন্তু এখানে 1, 2, 3, 4, 5, 6টা, উপরে 6টা এবং নিচেও 6টা, 1, 2, 3, 4, 5, 6টা। আমি এখানে লিখে নেব অন ডাইস, একটা ছক্কা এবং এখানেও অন ডাইস। আমরা মোট 2টা ডাইস নিক্ষেপ করেছি। তো উপরে একটা ছক্কা যদি নিক্ষেপ করা হয় তাহলে কি কি ঘটনা ঘটতে পারে? 1, 2, 3, 4, 5, 6। এখানে 1, 2, 3, 4, 5, 6। ঠিক আছে তো? তার মানে আমি একটু আগে যেটা দেখালাম যে একটা ডাইস যদি আমরা নিক্ষেপ করি তাহলে মোট 6টা ঘটনা ঘটতে পারে, তাই না? 1, 2, 3, 4, 5, 6। 2টা নমুনা ক্ষেত্র আমরা 2 পাশে বসালাম, কারণ কি এখানে দেখো 2টা ডাইস নিক্ষেপ করা হয়েছিল। আগে কিন্তু একটা ডাইস নিক্ষেপ করা হয়েছিল, জাস্ট আমরা 1 থেকে 6 পর্যন্ত ছিল আমাদের স্যাম্পল স্পেস। বাট এবার যেহেতু 2টা ডাইস নিক্ষেপ করা হয়েছে তাই আমাদের স্যাম্পল স্পেসটা একটু ইনক্রিজ হবে। আমরা ঠিক এভাবে বসাবো 1, 1, দেখো 1, 1। হ্যাঁ, আবার এই 1টা প্রথমে লিখব, 1, 2, 1, 3। এই 1টা প্রথমে নিব, 1, উপরেতে 4,
1,5 1,6 প্রত্যেকটা ঠিক এভাবে করে নেব 2,1 2,2 2,3 2,4 2,5 আর হচ্ছে 2,6 3,1 3,2 3,3 3,4 3,5 3,6 4,1 4,2 4,3 4,4 4,5 4,6 5,1 5,2 5,3 5,4 5,5 5,6 একইভাবে 6,1 6,2 6,3 6,4 6,5 আর হচ্ছে এখানে 6,6 ব্যাস এটাই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস স্যাম্পল স্পেস তো দুইটা ডাইস যখন নিক্ষেপ করব তখন আমরা কি করব এরকম একটা স্যাম্পল স্পেস আগে তৈরি করে নেব এবার এক নম্বরে দেখো ইভেন নাম্বার বোথ অফ দ্য ডাইস ইভেন মানে কি কেউ বলতে পারো জোড় সংখ্যা রাইট তাহলে আমরা এখানে লিখব দ্য প্রবাবিলিটি অফ গেটিং even number both of the dice বলছে কি যে দুটো ডাইসে জোড় সংখ্যা হবে ইভেন নাম্বার হবে দুটোতেই দেখো এখানে কিন্তু এর অর্থটা কি দাঁড়ায় মোট আমাদের এই 36টা ঘটনা ঘটতে পারে যদি আমরা দুইটা ডাইস নিক্ষেপ করি কিভাবে ঘটনা ঘটে প্রথম ডাইসে যদি 1 আসে তাহলে দ্বিতীয় ডাইসে 1 আসতে পারে এই একটা ঘটনা যেহেতু আমরা দুইটা ডাইস নিক্ষেপ করছি বা দুইটা ছক্কা নিক্ষেপ করছি তাই না এখন প্রথম ডাইসে যদি 1 আসে দ্বিতীয় ডাইসে 2 আসতে পারে এটাও একটা ঘটনা হতে পারে প্রথম ডাইসে 1 আসলে দ্বিতীয় ডাইসে 3 আসতে পারে এটাও একটা ঘটনা প্রথম ডাইসে 1 দ্বিতীয় ডাইসে 4 এভাবে মোট এই মানে 36টা ঘটনা ঘটতে পারে তাহলে এটাই হলো আমাদের স্যাম্পল স্পেস বা নমুনা ক্ষেত্র এখন আমাদের বলা হয়েছে যে ইভেন নাম্বার বোথ অফ দ্য ডাইস দুটো ছক্কাতে বা দুটো ডাইসেই ইভেন নাম্বার হবে মানে জোড় সংখ্যা হবে তার সম্ভাবনা কত তাহলে পি ইকুয়াল টু দুটোতেই জোড় সংখ্যা কোনটা কোনটা হতে পারে দেখো এই একটা এখানে কি দুটোতেই জোড় সংখ্যা না এখানে কিন্তু দুটোতেই জোড় সংখ্যা এখানেও দুটোতেই জোড় সংখ্যা ঠিক একইভাবে এখানেও দুটোতেই জোড় সংখ্যা এটাতেও দুটোতেই জোড় সংখ্যা এটাতেও ঠিক আছে এই তার মানে এখানে 3 আর 3 6 আর 3 9টা তাহলে আমরা এখানে কি লিখতে পারি এবার আমাদের সম্ভাব্য ঘটনা কত 9C2 না একবার নিক্ষেপ করা হয়েছে তো তাই না সো 9C2 না এই 9টা থেকে একটা ঘটনা ঘটবে এখানে ঠিক আছে দুইটা না দুইটা ডাইসকে আমরা একবার নিক্ষেপ করছি তাই না তাহলে 9টা থেকে একটা ঘটনা ঘটবে দেখো ভালো করে অঙ্কটা একটু বুঝতে হবে এখানে 2 ডাইস আর থ্রোন অ্যাট র্যান্ডম দুইটা ডাইস একবার নিক্ষেপ করা হলো তাই না তার মানে একবার নিক্ষেপ করলে প্রথম ডাইসে 1 দ্বিতীয় ডাইসে 1 আসতে পারে ঠিক এরকম প্রথম ডাইসে 3 দ্বিতীয় ডাইসে 1 সো এই 9টা ঘটনা থেকে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে এটাই হলো আমাদের সম্ভাব্য ঘটনা আর মোট ঘটনা কি এখানে টোটাল দেখো 36টা ঘটনা ঘটতে পারে সো আমরা এখানে লিখতে পারি 36C1 ইকুয়াল টু 9 ডিভাইডেড 36 ইকুয়াল টু কত হবে 9 ডিভাইডেড 36 0.25 তাই তো 9 ডিভাইডেড 36 0.25 স্যার জি
বইতে দিয়ে আনসার আবার 0.08 দেবে। বইতে জি স্যার। দেখে আসি বইয়ের কি খবর। ইভেন নাম্বার বোথ অফ দ্য ডাইস। আচ্ছা দেখো, ইভেন নাম্বার বোথ অফ দ্য ডাইস, দুটো ডাইজেই কি আসবে, ইভেন নাম্বার আসবে। তো এদের কি ইভেন নাম্বারটা হলো, দেখো তো জোড় সংখ্যা কি হলো এখানে। 1 2 4 4 6 6। এটা কি জোড় সংখ্যাগুলো, অঙ্ক তো হয়নি স্যার। জোড় 1 2 ভুল হয়েছে না, এবং আরও তো আছে। জি আর স্যার, যে এই 2 অঙ্কটাই হচ্ছে। এরা ভুল করছে। দেখো এরা 6 6 বা 4 4 যদি এরকম একই সংখ্যা হতে হয়, তাহলে এখানে বলতে হতো সেম নাম্বার বোথ অফ দ্য ডাইস, যে দুটো ডাইজে একই নাম্বার হবে। তো সেক্ষেত্রে কিন্তু আরও সংখ্যা হতো 4 4 6 6 5 5 2 2 3 3 1 1 এরকম হতো, তাই না? বাট এরা এই জিনিসটা টোটালি রং করছে, এটা ভুল আছে। ঠিক আছে, আচ্ছা আমরা পরেরটায় চলে যাই। ওটা ভুল আছে, একটু কারেকশন করে নিও। আচ্ছা স্যার, সমস্যা নেই। আচ্ছা দেখো 2 নম্বরে কি বলছে, সাম অ্যাটলিস্ট 9। সাম মানে কি, যোগফল, তাই না? যোগফল কমপক্ষে 9 হবে। এখন কমপক্ষে বলতে কি বোঝায়, আগে লিখে ফেলি। সাম অ্যাটলিস্ট 9, যোগফল কমপক্ষে 9 হবে, তাই তো? আচ্ছা আগে আমরা দেখি তো 9 আছে কোথায় কোথায়, যোগ করলে 9 হয় এরকম সংখ্যাগুলো। দেখো 6 আর 3 যোগ করলে হয় 9, তাই না? আর এখানে 6 আর 2 যোগ করলে কিন্তু কত হয়, 8 হয়। বাট এটা হলো 9 হয়, তাই না? শুধু 6, নাইনই নিতে হবে। হ্যাঁ না, আগে 9টা তো বের করি। 6 আর 3 9, তাই না? এখানে দেখো 5 আর 4 9। তার মানে এর একটা ধারা আছে। দেখো এই যে ধারাটা না, এই সংখ্যাগুলো যোগ করলে 9 হবে, তাই তো? আচ্ছা কমপক্ষে 9 তার মানে কি, তার বেশিও হতে পারে। দেখো কমপক্ষে শব্দটা আমরা কখন ব্যবহার করি, আমি যদি তোমাকে বলি যে আমি বাজারে গিয়ে কমপক্ষে 9টা কলম কিনবো, তুমি কি বুঝবা, যে স্যার 9টা কলম তো কিনবেই, তার বেশিও কিনতে পারে, 10টাও কিনতে পারে, 11 12 যা আছে, যতক্ষণ টাকা থাকে কিনতে পারে, এটাই তো বোঝায়। আর কম হবে না আর কি। হ্যাঁ 9-এর কম হবে না, 9-এর বেশি হতে পারে। যে আমি বাজারে গিয়ে জাস্ট কমপক্ষে 9টা কলম কিনবো, তার মানে আমি 9টা কিনবো, 10টাও কিনতে পারি, 11 কিনতে পারি, 12 কিনতে পারি, 13 কিনতে পারি, যতক্ষণ টাকা থাকে আমি কিনতে পারি। তার মানে কমপক্ষে বলতে 9 তো হবে, এবং তার উপরে যা আছে সেগুলো হতে পারে। তো এখানে আমাদের বলছে যোগফল কমপক্ষে 9 হবে, তার মানে কি, যোগফল 9 যেগুলো আছে সেগুলো তো আমাদের সম্ভাব্য ঘটনা হবেই, এবং যোগফল 9-এর উপরে যেগুলো আছে সেগুলোও কিন্তু আমাদের সম্ভাব্য ঘটনার আওতায় আসবে, তাই না? তাহলে এখানে দেখো এই সংখ্যাগুলো যোগ করলে 9 হয়, যেমন 6 আর 3 9, 5 আর 4 9, 5 আর 4 9, 6 আর 3 9, এগুলো তো 9 হবে। এবং এর নিচে যে সংখ্যাগুলো আছে দেখো, এগুলো কিন্তু 9-এর থেকে বেশি, যেমন 6 আর 4 10, 5 আর 6 11, 6 আর 6 12, তাহলে এগুলো কি 9-এর বেশি। তার মানে এই টোটাল জিনিসটাই কিন্তু আমাদের সম্ভাব্য ঘটনার আওতায় পড়ে, তাই না? জিনিসটা বুঝতে পারছো তো? তাহলে আমাদের সম্ভাব্য ঘটনা কত হতে পারে, এখানে দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা ঘটনা থেকে যে কোনো একটা ঘটনা ঘটতে পারে, সেটি হবে আমাদের সম্ভাব্য ঘটনা। এখানে আমরা কি লিখব, 10C1। ঠিক আছে, এই হলো আমাদের সম্ভাব্য ঘটনা, আর মোট ঘটনা হলো এখানে 36C1। তার মানে 10 ডিভাইডেড 36 ইকুয়াল টু কত হবে, 10 ডিভাইডেড 36 ইকুয়াল টু 0.27 বা 0.28 লিখতে পারি আমরা, 0.28 আমরা লিখতে পারি। ঠিক আছে, এটা কি কারোর বুঝতে কোনো অসুবিধা আছে কি না? না স্যার। ওকে, তাহলে আমরা পরেরটা যাই। সাম লেস দ্যান 4, লেস দ্যান মানে কি, কম হবে না এটা আর কি। লেস দ্যান মানে কম হবে, 4-এর কম হবে, কিন্তু 4 হবে না, 4-এর কম হবে, তাই তো? আচ্ছা আমি 4 নেওয়া যাবে না। না, 4-এর কম, আমি এটা এখানে করি, তাইলে আমার এটা দেখতে সুবিধা হবে, তাই না? একটু মুছে ফেলি এখান থেকে কিছুটা। তিন নাম্বার, লেস দেন
4, লেস দ্যান 4 মানে কি 4-এর কম হবে। যদি বলতো লেস দ্যান ইকুয়াল 4, লেস দ্যান অ্যান্ড ইকুয়াল 4, তো সেক্ষেত্রে আমরা কি বলতাম 4 এবং 4-এর কম, 4-এর সমান বা 4-এর কম। বাট শুধু যদি বলে লেস দ্যান 4 মানে কি 4-এর কম, 4 কিন্তু এখানে হবে না, 4-এর কম হবে। তো আমরা দেখি 4-এর কম হতে পারে এরকম সংখ্যা কয়টা আছে, দেখো তো এখানে 2 আর 1 3, একটা হতে পারে 3, একটা হতে পারে এবং একটা হতে পারে, এই 3টা। এগুলো তো 3 আর 1 4, 4 তো আর আসবে না। তাহলে আমাদের এখানে সম্ভাব্য ঘটনা কয়টা হতে পারে, এখানে 3টা হতে পারে, এই 3টা। পরীক্ষার সময় কিন্তু আবার এরকম আমার মতো দাগিয়ে আসবা না, খবরদার, ঠিক আছে? এটা জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য করতেছি, তোমরা এটাকে ফ্রেশ রাখবা, এটা পেন্সিল দিয়ে করবা। যদি পেন্সিল দিয়ে তোমাদের দাগাইতে ইচ্ছে করে তাহলে একটু করে লাস্টে আবার একটুখানি মুছে টুছে দিয়ে দিবা, কারণ এটাও কিন্তু একটা অঙ্কের অংশ। আমরা এভাবে, করতেই হবে। হ্যাঁ, এটা করলে তোমার জন্য সুবিধা হবে। হ্যাঁ, যদি তুমি এক্সট্রা মানে অর্ডিনারি তোমার ব্রেন হয়ে থাকে, যদি এই জিনিসটা তোমার মাথার মধ্যে থাকে যে না আসলে জিনিসটা এরকম, ভালো হয়। হ্যাঁ, দেখালে আমিও দেখানোর পক্ষে, দেখাইলে তোমার জন্য আর ভুল হওয়ার সম্ভাবনা থাকে না। বাট তোমার যদি মনে হয় যে স্যার ওটা আঁকানো লাগবে না, আমার মাথায় আছে, কয়টা হতে পারে আমি এমনিতেই বলতে পারবো, তো তাদের জন্য না আঁকলেও হবে, ঠিক আছে? এই বাট একে করলে সুবিধা হয়। তো এখানে 3টা, সো আমরা কি করব, এখানে 3c1 ডিভাইডেড 36c1 ইকুয়াল টু 3 ডিভাইডেড 36 ইকুয়াল টু কত হলো তাহলে, 3 ডিভাইডেড 36, 0.083, 0.083 অ্যান্সার। মনে রাখতে হবে এই অ্যান্সারটা কখনো 1-এর বেশি হবে না, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অঙ্ক। কারোর কি কোথাও বুঝতে কোনো সমস্যা আছে? আচ্ছা, আমাদের মোটামুটিভাবে বলের অঙ্ক আমরা একটু ধারণা নিয়ে নিলাম। এবার আমরা চলে যাব হচ্ছে কয়েনের অঙ্ক। আমরা সব বিষয়ে একটু ধারণা নিয়ে ফেলি আগে। 12 নম্বর বলের অঙ্ক। এবার আমরা কয়েনের অঙ্ক চলে যাই। কয়েন, কয়েন মানে কি? হ্যাঁ, কেউ বলতে পারো কয়েন মানে কি? মুদ্রা। মুদ্রা, রাইট। আমরা আমাদের এলাকার ভাষা বলি পয়সা, তাই না? পয়সা। আচ্ছা, এটা কত নম্বর? 14 নম্বর, ওকে। দেখো আচ্ছা, তো কয়েন, এই কয়েন দিয়ে টস করতে আমরা যখন ক্রিকেট খেলাটা দেখি, ক্রিকেট খেলার শুরুতেই কয়েন দিয়ে আগে আমরা টস করতে দেখি, তাই না? তার মানে কয়েনের 2টা পার্ট থাকে। টস করার ক্ষেত্রে কয়েন সবচেয়ে ভালো একটা মাধ্যম। তো এর 2টা পার্ট থাকে, একটা হচ্ছে হেড আর এক পাশে থাকে কি টেল। একটা হেড এবং একটা টেল থাকে, ওকে। তার মানে একটা কয়েন যদি আমি নিক্ষেপ করি, কয়েন তো নর্মালি আমরা নিক্ষেপ করি, তাই না? তোমরা এই যে ক্রিকেট খেলা যখন দেখো, প্রথমে টস করা হয়, তো একটা কয়েন উপরের দিকে ছুড়ে দেওয়া হয় বা নিক্ষেপ করে দেওয়া হয়। তারপরে নিচে পড়ার পরে আমরা দেখি যে যে পার্টটা উপরে থাকে সেটি হচ্ছে আমাদের সম্ভাব্য ট্রায়াল। আচ্ছা, তো এখন একটা কয়েন টস করলে আমরা 2টা পার্ট পেতে পারি, একটা হেড এবং একটা টেইল পেতে পারি, তাই তো? তার মানে এখানে মোট ঘটনা হবে 2টা। সো আমরা একটু বোর্ডে যাই, তাহলে আমাদের জন্য বুঝতে সুবিধা হবে। Solution. A coin is tossed. A coin is tossed on time, তাই না? একটা কয়েন জাস্ট একবার টস করা হলো বা একবার নিক্ষেপ করা হলো, তাহলে কি হবে? স্যাম্পল স্পেস
স্যাম্পল স্পেস কি হতে পারে? হেড আসতে পারে আর টেইল আসতে পারে, তাই তো? এই দুইটা জিনিস। 1 নম্বর বলছে ওয়ান হেড, আমরা এখানে লিখে ফেলি দ্য প্রবাবিলিটি অফ গেটিং ওয়ান হেড, একটা হেড হওয়ার সম্ভাবনা কত? সো আমরা পি ইকুয়াল টু লিখবো, একটা হেড আসতে গেলে তো এখানে হেডের সংখ্যা কয়টা আছে? 1 আছে না? এখানে সম্ভাব্য ঘটনা হবে 1, মোট ঘটনা হবে হচ্ছে 2। অথবা এটাকে তোমরা এভাবে লিখতে পারো, পি ইকুয়াল টু 1c1 ডিভাইডেড 2c1 ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু 0.5। খুব সিম্পল অঙ্ক এগুলা, অ্যান্সার। ঠিক আছে, এবার যদি বলা হয় টু টেইল, 2 নম্বরে যদি বলা হয় টু টেইল, তাহলে কি হবে কেউ বলতে পারো? দুইটা টেইল হবে, তার সম্ভাবনা কত হতে পারে? আমরা একটা কয়েন টস করলাম, হবে না, স্যার হবে না তো। রাইট, এটা হওয়া সম্ভব না, আমরা এটা লিখবো ইট ইজ ইম্পসিবল। কারণ কি, আমি যখন একটা কয়েন টস করব তখন হয় হেড আসতে পারে অথবা টেল আসতে পারে, কিন্তু দুইটা টেল আসা তো সম্ভব না একবারে, তাই না? দুইটা টেল আসতে গেলে অবশ্যই দুইটা কয়েন টস করতে হবে, দেন দুইটা টেল আসতে পারতো। বাট এখানে আমাদের টস করা হয়েছে একটা কয়েন, একটা কয়েন টস করলে সর্বোচ্চ একটা টেইল আসতে পারে, কিন্তু দুইটা টেইল আসার সম্ভাবনা একেবারে অমূলক, এটা অসম্ভব একটা ঘটনা। তো আমরা লিখবো ইট ইজ ইম্পসিবল, পি ইকুয়াল টু 0 লিখতে পারি এখানে। নো টেইল, একটাও টেইল আসবে না, তাহলে কি আসতে পারে? হেড স্যার। হেড আসতে পারে, রাইট। তাহলে আমরা এখানে লিখতে পারি 3 নম্বরে নো টেইল, পি ইকুয়াল টু, যদি টেইল না আসে তাহলে হেড আসবে, তো হেড আসতে গেলে আমরা কি, একটা হেড আসে যেহেতু আমাদের 1c1 ডিভাইডেড 2c1 ইকুয়াল টু 1/2 হতে পারে, ইকুয়াল টু 0.5, এটাই হবে অ্যান্সার। খুবই সিম্পল অঙ্ক। আচ্ছা, মোটামুটিভাবে আমাদের বেসিক কিছু জিনিস এখান থেকে আমরা শেষ করলাম। আমরা আরেকটু অ্যাডভান্স লেভেলে যাব সি পার্টে গিয়ে। দেখো এখানে আরও কিছু অঙ্কও কিন্তু আছে। আচ্ছা, আমরা আরও একটা অঙ্ক করে আজকের মতো শেষ করি, তারপরে সি পার্টে আগামী দিন শুরু করব। স্যার দুইবার টস করলে কি টুটেল সম্ভব আসা? অবশ্যই 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 আসা সম্ভব। দুইবার আসতে পারে, কিন্তু একবার করলে তো দুইবার আসবে। দেখো এখানে বলছে টু কয়েন্স আর টসড অ্যাট র্যান্ডম, দুইটা কয়েন একবার নিক্ষেপ করা হলো র্যান্ডমলি, সো দ্য স্যাম্পল স্পেস অ্যান্ড ফাইন্ড দ্য প্রবাবিলিটি। এখানে দেখো দুইটা কয়েন টস করা হলো, আমরা আগে স্যাম্পল স্পেসটা বের করে নেব। অঙ্কটা নিয়ে আমি একটু বোর্ডে নিয়ে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, সলিউশন, টু কয়েন্স আর টসড, তাই না? আচ্ছা, যদি কেটে যায় তাহলে আমি আবার পুনরায় আরেকটা লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে সবাই জয়েন হয়ে যাবে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আরেকটা লিঙ্ক দেবো, যেহেতু এটা 1 ঘন্টার বেশি স্থায়ী হয় না এই জন্য, ঠিক আছে? আচ্ছা, টু কয়েন্স আর টসড অ্যাট র্যান্ডম, দুইটা কয়েন একবার টস করা হলো, তাহলে আমরা একটু স্যাম্পল স্পেসটা করে ফেলি। স্যাম্পল স্পেস, আচ্ছা স্যাম্পল স্পেসটা হবে এরকম, দেখো আমরা একটা ছক করে নেব এখানে। আচ্ছা, এখানে
যদি একবার আমরা নিক্ষেপ করি তাহলে একটা হেড আসতে পারে এবং একটা টেল আসতে পারে, এখানেও একটা হেড এবং একটা টেল আসতে পারে, এই তো। তো ঠিক আগের মতোই আমরা করব। এখানে আমরা লিখব অন কয়েন, এখানে অন কয়েন, মানে একটা কয়েন যদি টস করি একটা হেড এবং একটা টেল আসতে পারে, এখানেও একটা কয়েন টস করলে একটা হেড একটা টেল আসতে পারে। এবার হেড দিয়ে যদি আমি প্রত্যেকটার সাথে সমন্বয় করি তাহলে আসবে কি হেড হেড, আর এখানে আসবে হেড টেল, এখানে আসবে টেল হেড, এখানে আসবে কি টেল টেল। এই হচ্ছে আমাদের স্যাম্পল স্পেস। এবার আমরা অঙ্কে চলে যাব। 1 নম্বরে বলছে হেড অ্যান্ড টেল বাই টার্ন। 1 নম্বরে কি বলছে হেড অ্যান্ড টেল বাই টার্ন। বাই টার্ন মানে কি? এই বাই টার্ন মানে কি কে বলতে পারো? পর্যায়ক্রমে, রাইট। পর্যায়ক্রমে, পর্যায়ক্রমে বলতে কি বোঝায়? প্রথমটা হেড আসলে পরেরটা টেইল হবে, তারপরে আবার হেড আসলে তারপরটা টেইল হবে, এটাই পর্যায়ক্রমে। এখন পরপর দুইটা হেড, এটা কি বাই টার্ন হলো বা পর্যায়ক্রমে আসা হলো? হলো না কিন্তু, তাই না? এটা পর্যায়ক্রমে আসা হলো, প্রথমে হেড আসছে পরেরটা টেইল আসছে। এটা দেখো প্রথমে টেইল আসছে পরেরটা হেড আসছে, এটাও বাই টার্ন আসছে, অর্থাৎ পর্যায়ক্রমিকভাবেই আসছে। সো আমাদের এখানে সম্ভাব্য ঘটনা কয়টা হবে তাহলে? দুইটা। তাহলে দুইটা ঘটনা থেকে একটা ঘটনা ঘটতে পারে, এটাই হলো আমাদের সম্ভাব্য ঘটনা। আর মোট ঘটনা কয়টা আছে এখানে? 4টা। তাহলে 4টা থেকে একটা আসবে 4C1 ইকুয়াল টু 2 ডিভাইডেড 4 ইকুয়াল টু কত হবে এখানে? 4 ডিভাইডেড 2 ডিভাইডেড 4 ইকুয়াল টু হবে হচ্ছে 0.5। 0.5। ব্যাস। আমি বি নাম্বারে যদি যাই, এখানে করে দিলাম বি নাম্বারটা। হ্যাঁ, বি নাম্বারে বলছে মোর দ্যান 3 টেইলস। মোর দ্যান 3 টেইলস মানে কি? 3টার বেশি টেইল হবে তার সম্ভাবনা কত? ও সরি, হেড হেড, রাইট। হ্যাঁ, আচ্ছা যাই হোক, হেড বা টেইল বলছে 3টার বেশি হেড হওয়ার সম্ভাবনা কত? তো আমি 2টা কয়েন টস করছি, 3টার বেশি হেড হওয়ার সম্ভাবনা আছে কোনো? নেই। সো ইট ইজ ইম্পসিবল। এটা একটু খেয়াল রাখবা কিন্তু। আচ্ছা, সি নাম্বার বলছে অ্যাটলিস্ট 2 টেইল। অ্যাটলিস্ট 2 টেইল, কমপক্ষে 2টা টেইল হওয়ার সম্ভাবনা কত? এখন কমপক্ষে 2টা টেইল হতে গেলে 2টা টেইল হতে পারে বা তার থেকে বেশি টেইলও হতে পারে, তাই না? তো আমাদের এখানে কমপক্ষে 2টা টেইল হতে পারে এরকম ঘটনা কয়টা আছে দেখো তো এখানে? মানে 2টা টেইল হয়েছে একবার, তাই না? এর বেশি তো আর এখানে নেই। সো এখানে আমাদের সম্ভাব্য ঘটনা আছে মাত্র একটা। তাহলে 1C1 হবে আর ডিভাইডেড হবে হচ্ছে 4C1 ইকুয়াল টু 1/4 ইকুয়াল টু যেটা হবে এটাই হবে আমাদের অ্যান্সার। তাহলে 1/4 কত হলো? 0.25 অ্যান্সার। ঠিক আছে? কারোর কোথাও সমস্যা আছে এই অঙ্কটাতে? না স্যার। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্ত থাকলো। এক্ষুনি হয়তো লাইনটা কেটে যাবে, যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে। তো 8টার সময় থাকবে, সবাই মোটামুটি জাস্ট টাইমে একটু অ্যাটেন্ড করার চেষ্টা করবা। আজকে এই পর্যন্ত থাক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম।